স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছে আমি ফাহিম রহমান। দল হারলেও মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি মনে ধরেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে আসছে। অবশ্য ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে আসেনি সুখবর। তবে দুবাইয়ে এশিয়া কাপ জয় করেছে যুবারা। খেলাযোগকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিসিবি বস জানিয়েছেন তিনি দেশে ফিরলে আসতে পারে বোনাসের ঘোষণা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। টাইগারদের জন্য খুব ভালো একটা সুযোগ ছিল সেন্ট কিটসের এই ওয়ার্নার পার্কে ম্যাচটা জিতে নেওয়ার, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস গড়ে এই ওয়ার্নার পার্কে জিতে নিয়েছে ম্যাচটা। আমার সঙ্গে আছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। অনেক দূর থেকে এসেছিলেন খেলাটা দেখতে, একটু হতাশ হলেন কিনা? কারণ এই মাঠে সর্বোচ্চ চেস করার রেকর্ড ছিল 266, কিন্তু বাংলাদেশ যেভাবে বোলিং করলো আসলে 295টা আসলে চেস করে গেল তারা। একটু হতাশ কিনা ফারুক ভাই? আমি আসলে খুব বেশি হতাশ না। আমার মনে হয় যে রাইট ফ্রম দ্য ওয়ার্ড গো খুব ভালো ব্যাটিং করেছি আমরা। উইনিং লুজিং তো একটা পার্ট, বাট সবচেয়ে বড় কথা আমরা রেগুলার বেসিসে ভালো খেলতে পারছি কিনা। আই থিঙ্ক ইট ওয়াজ অ্যানাদার গেম যেখানে ম্যাক্সিমাম ওরা টি-20 হোস্ট করে বিকজ অফ দ্য নেচার অফ দ্য উইকেট, গুড ব্যাটিং উইকেট। সো সেই দিকে বিবেচনা করলে যেটা পোস্ট করার কথা ছিল 300-র কাছাকাছি, আমার মনে হয় 20টা রান এদিক সেদিক হলে অন্যরকম হতে পারতো। বাট আমরা কিন্তু উই হ্যাড আওয়ার মোমেন্টস, বাট ধরে রাখতে পারিনি আসলে। আজকেও একদম খারাপ ক্যাপ্টেন্সি করেনি, বাট আমার মনে হয় হিয়াজ ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল, ক্যাপ্টেন্স কোয়ালিটি আছে, যেটা সে আন্ডার-19-এ ক্যাপ্টেন্সি করেছে। আপনারা জানেন যে লং টাইম ব্যাক 5-6-7 বছর আগে। সো আমার মনে হয় ওর মধ্যে ওই মেধাটা, মানে ওই ক্যাপ্টেন্সির যোগ্যতাটা আছে। আন্ডার-19 ক্রিকেটারদের নিয়ে কি বলবেন? আসলে যেভাবে তারা পারফর্ম করেছে, খেলাটা কি দেখার সুযোগ হয়েছে কিনা আপনার? আই থিঙ্ক ফাইনাল দেখিনি, বাট বিফোর আমি এখানে আসার আগে আমি অত্যন্ত ক্লোজলি দেখেছি তাদের খেলাগুলো। প্রথম ম্যাচ দেখেছি, অনেক মানুষ হয়তো চিন্তা করেছে যে এটা আমাদের জাস্ট একটা ম্যাচ হয়ে গেছে, একটা টুর্নামেন্ট, বাট এটা এবার কিন্তু সিল করলো আর কি সেকেন্ড টুর্নামেন্ট জিতে, যে উই আর রিয়েলি এইজ লেভেল অত্যন্ত স্ট্রং দল আমাদেরটা। এবং এটা এদের থেকে আমরা আশা করি ফিউচারে বাংলাদেশ দলে কিছু প্লেয়ার পাবো। এবং হ্যাটস অফ টু দেম, কংগ্রেচুলেশনস আন্ডার-19 টিম। এবং আমি দেশে গেলে হয়তো বা তাদের জন্য কিছু করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে এই সময়টা দেওয়ার জন্য। আসলে এত ব্যস্ততার মধ্যে ফারুক আহমেদ, যিনি কিনা আসলে খেলাটা দেখতে এসেছিলেন সেই সেন্ট কিটসে, বাংলাদেশ থেকে ছুটে এসেছেন। একই দিনে এশিয়া কাপ জিতেছে যুবারা। আজকের এই ম্যাচটা যদি আসলে বাংলাদেশের সিনিয়র টিমটা জিততে পারতো, ফারুক আহমেদের খুশিটা হয়তো বা দ্বিগুণ হয়ে যেতে পারতো। তারপরও এখান থেকে আসলে যেভাবে তিনি ফিরছেন সেটা কিন্তু আসলে একেবারেই তার জন্য অস্বস্তির না, সেটাই তিনি বলছিলেন। যেভাবে পারফর্ম করেছে অনেক সিনিয়র ক্রিকেটার না থাকার পরও তিনি এটাকে পজিটিভভাবেই দেখছেন। নাহিয়ান বিন জসিম, একাত্তর, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য 50 লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এশিয়া কাপের শিরোপা অর্জনের সাথে সাথেই বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ফেসবুক পেজে আসিফ মাহমুদ পোস্ট করেন, দিল্লি নাকি ঢাকা, নজর ছিল ফাইনাল ম্যাচে। এবার সেই অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি। নতুন বাংলাদেশের তারুণ্যের প্রতীক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ 19 না পেরোনো এশিয়া জয়ী এই ক্রিকেটারদের উজ্জীবিত করতেই অর্ধ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এসছে বাংলাদেশে। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এবারে ট্রফি এলো টাইগারদের ডেরায়। 10 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ট্রফি এক্সিবিশন। জনসাধারণের জন্য রাখা হবে উন্মুক্ত। দুপুর নাগাদ ঢাকায় এসে পৌঁছায় ট্রফি। মঙ্গলবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে ট্রফি এক্সিবিশন। বৃহস্পতিবার আবারও ঢাকায় ফিরবে ট্রফি। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাখা হবে ট্রফি, যেখানে ট্রফির সঙ্গে ফটো সেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও বোর্ডের কর্মকর্তারা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে 8 দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। 2017 সালে লন্ডনের ওভালে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে 180 রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যে জট পেকেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি আইসিসি। দারুণ এক প্রতিভা পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে লাল বলের ক্রিকেটে যাকে বলা হচ্ছে রান মেশিন, ব্যাটে এবং ক্যাপ্টেন্সিতে মুন্সিয়ানা দেখিয়ে জাতীয় ক্রিকেট লিগে সিলেটকে চ্যাম্পিয়ন করিয়েছেন অমিত হাসান। এনসিএল এর দুর্দান্ত ফর্ম দেখিয়ে এই তরুণ চাপে ফেলেছেন জাতীয় দলের মুমিনুল, দীপু, লিটনদের। সাইফুল রূপকের রিপোর্ট। টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব সবাই। টি-20টাকেই ক্রিকেট মনে করছে।
স্রোতের বিপরীতে সাঁতরে একজন ঠিকই সফল হচ্ছেন। বলা যায় টেস্টের স্পেশালিস্ট মুমিনুলের মতোই আরেকজনকে পাচ্ছে টিম বাংলাদেশ। সিলেট বিভাগের কাপ্তান, নাম্বার 4-এ খেলা ব্যাটার অমিত হাসান, এই তরুণে মুগ্ধ ইমরুল কায়েসও। আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের। আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে, ইজ ভেরি ব্যাটসম্যান, টেকনিক ওয়াইজ টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি। জাতীয় ক্রিকেট লিগের সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জের ছেলে অমিত। এক ম্যাচ হাতে রেখেই সিলেট নিশ্চিত করেছে এনসিএলে নিজেদের প্রথম শিরোপা। সবচেয়ে বেশি রান করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন অমিত হাসান। সত্যি কথা বলতে আমি তত লম্বা চিন্তা ভাবনা করে এনসিএলটা শুরু করি নাই। আমি সবসময় চেষ্টা করছি ম্যাচ বাই ম্যাচ আগানোর, তো আলহামদুলিল্লাহ সিজনটা ভালো গেছে। নারায়ণগঞ্জের ছেলে সিলেটে কিভাবে খেলে? আন্ডার 19-এ থাকাকালীন সিলেট ডিভিশনে একটা উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল, তো সিলেক্টর হান্নান স্যার 2019 সালে আমাকে সিলেট ডিভিশনে দিয়েছিল। তারপর থেকেই ফার্স্ট ক্লাসের যাত্রা ওই দিক থেকেই শুরু। ঘরোয়া ক্রিকেটে 2 ডাউন অর্থাৎ 4 নম্বর পজিশনে ব্যাটিং করে সফল অমিত হাসান। যদিও টেস্ট দলে ওই পজিশনে কখনো মুমিনুল কখনো শান্ত উইলোবাজি করছেন। শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 4 নম্বরে নেমে ব্যর্থ আরেক তরুণ শাহাদাত দীপু। 3 থেকে 5 টপ মিডলের মুমিনুল, দীপু কিংবা লিটনদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পাইপলাইনের অমিত হাসান। একের পর এক রান করছেন প্রতি ইনিংসে, প্রতি ম্যাচে। এর পেছনের রহস্যটা কি? আপনার ফ্রেম অফ মাইন্ড কি থাকে যখন 22 গজে যান? সত্যি কথা বলতে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি, বল বাই বল খেলার চেষ্টা করি। টেস্ট ক্রিকেটে যে ধৈর্যের খেলা, সময় নিয়ে খেলা, আপনার কাছে মনে হয় যে আপনার ব্যাটিংটা একদম টেস্ট ক্রিকেটের সাথে খুব ভালো যায়? না, আমি অ্যাকচুয়ালি আমার খেলাটা এনজয় করি, সেটা টেস্ট ফরম্যাট হোক, ওয়ানডে ফরম্যাট হোক। আমরা ওয়েট করছি যে ভালো খেলুক এবং এরকমভাবে ভালো খেলুক যাতে আমাদের কোনো সন্দেহ না থাকে। আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্লেয়ারকে সন্দেহ নিয়ে ইন্ট্রোডিউস করায় দেওয়া হয়, তো দেখা যায় যে মানে এটা হচ্ছে মাই পয়েন্ট অফ ভিউ, যে যদি ক্লিক করে দেন ফাইন, ক্লিক না করলে দেখা যায় একটা মানে ভালো প্রসপেক্ট আমাদের নষ্ট হয়েও যেতে পারে। প্রেশারের কারণে বিভিন্ন কারণ হতে পারে। দেখার জায়গা এই জায়গাগুলো, সেটাতে আমরা চেষ্টা করছি দেখার। এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন, অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে। 2020-এ যুব বিশ্বকাপ জেতে আকবর, হৃদয়, শাহাদাত দীপুরা ওই ব্যাচেরই ক্রিকেটার অমিত। যদিও সেই বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। দুঃখ কষ্ট সাইডে রেখে গেল 2 সিজন ধরে ঘরোয়া ক্রিকেটের রানের বন্যা বইয়ে জানান দিলেন অমিত হাসান রাইট ট্র্যাকেই আছেন। সাইফুল রূপক, 71। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর নাম নেই, কিন্তু পাকিস্তান ভারত দু দেশই একে অপরকে এক হাত নিতে ছাড়ছে না। আইসিসির মেগা ইভেন্টের আয়োজক ইস্যুতে যখন কড়া অবস্থানে পিসিবি, তখন ভারতের স্টার স্পোর্টস তাদের প্রোমোতে আয়োজক হিসেবে পাকিস্তানকে জায়গাই দেয়নি। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। আইসিসির মেগা ইভেন্ট, মর্যাদার রূপালী ট্রফি। আছে ভারত, আছে বাংলাদেশ, আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, 8 দলই। কিন্তু ভারতীয় ব্রডকাস্টার স্টার স্পোর্টসের প্রমোতে যা নাই তা হলো পাকিস্তানের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট কান্ট্রির নাম নিয়েই যেন বদনাম। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে নাকি হাইব্রিড মডেলে, নাকি বাতিলই হবে? এই 3 প্রশ্ন যখন তুঙ্গে, তখন স্টার স্পোর্টসের প্রচার করা 20 সেকেন্ডের প্রোমোতে অন্তত একটা প্রশ্নের উত্তর মেলাচ্ছে ক্রিকেট ভক্তরা। আর তা হলো প্রোমো যখন বের হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও নিশ্চয়ই হচ্ছে। সাথে যেহেতু কোহলির ছবি আছে, তার মানে ভারতও থাকছে। কিন্তু 8 দলের ক্রিকেটারদের দেখালেও আয়োজক হিসেবে পাকিস্তানের নাম নেয়নি ভারতের এই ব্রডকাস্ট চ্যানেল। বরং প্রমোর শেষে লিখেছে চ্যাম্পিয়ন্স ট্রফি কামিং সুন। কিন্তু পাকিস্তানি ফ্যানদের প্রশ্ন, কামিংটা হবে কোথায়? আইসিসির দায়িত্ব নিয়েই কদিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সাথে বসেছিলেন সাবেক বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। আনঅফিশিয়ালি জানা গেছে দুবাইয়ের সেই বৈঠকে 2027 পর্যন্ত ভারতে হওয়া সব আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যার মাঝে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও অন্তর্ভুক্ত। অর্থাৎ টুর্নামেন্ট পাকিস্তান ও দ্বিতীয় কোনো দেশে এবার যৌথভাবে হবে। প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম বলতে স্টার স্পোর্টসের অসুবিধা কোথায়? তবে কি ভেতরে ভেতরে এখনো পাকিস্তানকে কাটছাট করার প্ল্যান চলছে?
এমনটা হলে পিসিবির পাশেই আছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা করে এই আশ্বাসই পেয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, পিসিবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন আছে। ভারতের এই একরোখা মনোভাবের বিপরীতে পিসিবি যে অবস্থান নিয়েছে তারও প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী। জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে পিসিবি যে পজিশন নিয়েছে তা পাকিস্তানের মানুষের আবেগকে প্রতিনিধিত্ব করে। এদিকে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির খবর, এক ঘরে হতে চলেছে ভারত। পাকিস্তান সফর নিয়ে তাদের একগুঁয়েমিতে বিরক্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থান ক্রিকেটে দীর্ঘমেয়াদী কেমন প্রভাব ফেলবে সেটা আইসিসিকে জানিয়েছে তারা। পাকিস্তানের পক্ষ নিয়ে অতি দ্রুত আইসিসির কাছে টুর্নামেন্টের শিডিউল ও হোস্টিং অ্যারেঞ্জমেন্টের ব্যাখ্যা চেয়েছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিস্থিতি দিনকে দিন যেমন ঘোলাটে হচ্ছে, তেমন ভারত পাকিস্তান ঘিরে ক্রিকেট বিশ্ব দুভাগ হচ্ছে, যার ফল ভোগ করতে দুদেশই প্রস্তুত, কিন্তু ক্ষতির দায় কেউই নিতে আগ্রহী না। পার্থ বণিক, ৭১। প্রতিপক্ষ ভারত মানে চ্যালেঞ্জিং আর রোমাঞ্চকর অনুভূতি, হোক সেটা ফুটবল কিংবা ক্রিকেটে। 2027 সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্রতে সি গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি হোমের দিকে বেশি জোর দেওয়ার কথা বলেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাব্রেরা। বছরের পর বছর সাফের গণ্ডিতে আটকে থাকা বাংলার ফুটবলে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ কষলে ভারী হয়ে ওঠে মন। নেই কোনো বড় অর্জন, বড় দলের সাথে ম্যাচ খেলার সৌভাগ্য হয়ে ওঠে কম। বিশ্বকাপ বাছাই কিংবা এশিয়ান কাপের বাছাইতে জামাল, তপু, রাকিবরা পায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার সুযোগ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র। ফিফা র্যাঙ্কিংয়ে 185-তে থাকা বাংলাদেশের জায়গা হয় পট 4-এ। ড্রয়ে সি গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, হংকং আর সিঙ্গাপুর। এই গ্রুপটি চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। আমি মনে করি বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি এই গ্রুপের সবাই সবার সঙ্গে পয়েন্ট হারাতে পারে। গ্রুপের 4 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবার থেকে পিছিয়ে বাংলাদেশ। এই গ্রুপের শীর্ষ দল ভারত, যাদের অবস্থান 137-এ। প্রতিটা দলকেই খেলতে হবে 6টা করে ম্যাচ। আমরা ঘরের মাঠে খুব শক্তিশালী। আমাদের জন্য এটি সবচেয়ে বড় শক্তির জায়গা। আমাদের ঘরের ম্যাচগুলোতে অনেক বেশি নির্ভরশীল হতে হবে। বিশ্বকাপ বাছাইয়ের বিগত ম্যাচগুলোতে আমরা দারুণ করেছিলাম। হোম ম্যাচ থেকে আমাদের যত বেশি সম্ভব পয়েন্ট পেতে হবে, তারপর অ্যাওয়ে ম্যাচ থেকে। আগামী বছর মার্চ থেকে শুরু হওয়া বাছাই পর্বের আগে কাবরেরা বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে চান। নতুন বাংলাদেশে চারিদিক থেকে খেলাধুলায় আসছে জয়ের খবর। পিছিয়ে থাকবে না দেশের ফুটবল। বাফুফের নতুন কমিটিও জাতীয় দলের দিকে দিতে চাইবে সর্বোচ্চ নজর। অর্ণব বাপি, ৭১। লিওনেল মেসিকে দেখলেই ভীষণ রাগ হতো। ওর সাথে অনেক লড়াই করেছি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের 2 বছর পর অবশেষে মেসি ইস্যুতে মুখ খুললেন কিলিয়ান এমবাপে। জানালেন পিএসজিতে থাকাকালে কেমন ছিল তাদের সম্পর্ক। ফ্রেঞ্চ টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার। কোহিনুর কণার রিপোর্ট। রিউমার কিংবা গসিপ বরাবরই বেশ মুখরোচক, আর গুঞ্জন ছড়িয়ে পড়ে আলোর গতিতে। তবে প্রশ্ন একটাই, আকাশে বাতাসে কান পাতলেই যা শোনা যায় তা সবই কি মিথ্যা বানোয়াট? লোকে তো বলে যা রটে তার কিছুটা হলেও বটে। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেও দলকে শিরোপা জেতাতে পারেননি কিলিয়ান এমবাপে। তারই চোখের সামনে দিয়ে বিশ্বকাপের ট্রফিটা বাড়ি নিয়ে যায় তারই পিএসজির সতীর্থ লিওনেল মেসি। এরপরে চারিদিকে কান পাতলে শোনা যেত ফাটল ধরেছে মেসি এমবাপের সম্পর্কে। মেসি অবশ্য বারবারই বলতেন সব ঠিক আছে। তবে 2 বছর পর এই ইস্যুতে মুখ খুলেছেন কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমবাপে খোলাসা করেন কি ঘটেছিল মেসির বিশ্বকাপ জয়ের পর। বিশ্বকাপের পর পিএসজি ট্রেনিংয়ে মেসিকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। তখন মেসি এসে আমাকে বলল, তুমি তো এটা আগেই জিতেছো, এবার আমার পালা। একটা কথা আছে, লিওনেল মেসি এমন এক ক্যারেক্টার যাকে অপছন্দ করা যেতেই পারে, তবে অস্বীকার কখনো করা সম্ভব না। কিলিয়ান এমবাপেও পারেননি। যখন যেভাবে সুযোগ পেয়েছিলেন বিশ্বসেরা ফুটবলারের কাছ থেকে নিয়েছিলেন টিপস। মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছি।
ওর মতো মানুষের কাছ থেকে নির্দ্বিধায় সব শেখা যায়। আমি প্রায় ওর কাছে যেতাম, জানতে চাইতাম এটা তুমি কিভাবে করলে, ওটা তুমি কিভাবে করো। সময়ের সাথে দুজনেই ছেড়েছেন প্যারিস। প্রেমের শহর পারেনি দুই সুপারস্টারকে ধরে রাখতে। পিএসজি ছেড়ে মেসি ইন্টার মায়ামিতে, আর এমবাপে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। যদিও রিয়ালে এমবাপের সময়টা খুব একটা ভালো কাটছে না, পারফরমেন্স দিয়ে পারছেন না নজর টানতে। যদিও জীবনের নতুন চ্যাপ্টার নিয়ে বেশ খুশি ফরাসি ম্যাজিশিয়ান, রিয়ালের জার্সিতেই উঠতে চান সফলতার চূড়ায়। কোহিনুর কণা, ৭১। পরের ঘরে নিজেদের কামব্যাক, এর থেকে ভালো আর কি হতে পারে? ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটনামের ঘরের মাঠে তাদেরকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে চেলসি। যদিও ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় টটনাম, পঞ্চম মিনিটে সোলানকির গোলে এগিয়ে যায় তারা। ১১ মিনিটে লিড দ্বিগুণ করেন কুলুসেভস্কি। তবে এরপরই শুরু হয় চেলসি ম্যাজিক, যার শুরুটা হয় ১৭তম মিনিটে সানচোর গোল দিয়ে। সেকেন্ড হাফে আরও অ্যাটাকিং খেলা শুরু করে দ্য ব্লুজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পালমার। ৭৩ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে লিড পেয়ে যায় চেলসি, যা ৮৪ মিনিটে পালমারের গোলে দ্বিগুণ হয়। ম্যাচে এক্সট্রা টাইমে সানের গোলে হারের ব্যবধান কমায় টটনাম। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চেলসি। খেলাধুলার গুরুত্বপূর্ণ অংশ মানসিক আর শারীরিক সুস্থতা। সেই কারণে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেয়া। খেলবেই বাংলাদেশ ও ইউএসএইডের হেলদিয়ার ইন মোশন ক্যাম্পেইন গিয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। সেই অনুষ্ঠানে ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার দল। ওদের সঙ্গে ছিল ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্চ দ্য মিশন মেগান বোল্ডিন। খেলবে বাংলাদেশ এবং ঢাকা ফ্লো এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনটি সাংস্কৃতিক বাধা দূর করে নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে উৎসাহিত করছে। বাংলাদেশের নারী ও কমিউনিটির মধ্যে স্বাস্থ্যকর জীবনধারা প্রচারই লক্ষ্য। জাতীয় ফুটবল দলের স্বর্ণকন্যাদের সাথে একদিন ফুটসালও খেলেছে ব্র্যাকের মেয়েরা। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।